আমাদের যে কারুর কিছুই করার নেই, কেউ তো কিছুই আটকাতে পারছে না। ঠিক এই সময় একটা কান্নার রোল ভেসে এলো গ্রাম থেকে। আধার ফুঁড়ে ফুঁড়ে খুব বাজে ভাবে কান্নাটা ভেসে আসতে লাগলো, যেন সারা শরীর অসাড় করে দিতে পারে এই কান্নাটা। হরিশ ফের হতাশ গলায় বলল, ওই কেউ বুঝি গেল? সামনের সরু পথ দিয়ে কয়েকটা লোক যাচ্ছে হাতে লণ্ঠন নিয়ে। দুটো বউ এসে পড়ল ফুলির কাছে, তাদের কণ্ঠে ভয়। তারা গেল দেখতে, আমরা তাই তোমার বাড়িতে এলাম। তিনজন স্ত্রীলোককে বাড়ির ভেতর রেখে আমি হরিশ ওই লোকগুলোর সাথে এগিয়ে গেলাম। একটা কুঁড়ে ঘর, তার সামনে মাটির দাওয়ায় শোয়া আছে একটা স্ত্রীলোকের মৃতদেহ। তার পেটের কাছটা রক্তাক্ত, চারিদিকে করুণ সুরে কান্নার রোল। কি ভুলে এইসব করছে গো, কি ভুলে এইসব করছে। আমাদের সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। হে ভগবান, তুমি দেখছো না কেন আমাদের কেন এত দুর্গতি গো ভগবান। থাকবো না, এই গ্রামে থাকবো না, এই গ্রাম ছেড়ে চলে যাবো। চাই না এমন জন্মভূমি, আর চাই না গো, আর চাই না। স্কেরি টেলসের আজকের গল্পটি সকল বয়সের শ্রোতাদের জন্য নয়। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো বিভিন্ন রকম ভূতের গল্প দিয়ে সাজানো আমাদের এই অডিও স্টোরি সিরিজ স্কেরি টেলস। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি বন্ধু আমাদের স্কেরি টেলসকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কি করছো? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। স্কেরি টেলসে আজ তোমরা শুনবে সমীর সরকারের কলমে তারানাথ তান্ত্রিকের একটি প্যাস্টিশ গল্প, তারানাথ তান্ত্রিক ও বেতাল সাধনা। আজকের গল্প পাঠে রয়েছে সায়াম, তারানাথ তান্ত্রিকের চরিত্রে অমিত, গল্পের সূত্রধার আমি শ্রীরূপ। শুরু হচ্ছে স্কেরি টেলসের আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও বেতাল সাধনা। কার্তিকের শুরু মানে আবহাওয়ায় বিশেষ পরিবর্তন। তবে শহরাঞ্চলে সেটার পরিবর্তন তেমন চোখে আসে না। চারিদিকে বহুতল বাড়ির মাঝে কিঞ্চিত যে নীল আকাশটা দেখা যায়, শরৎ এলে সেটার মাঝে সাদা মেঘের ভেলা দেখা যায়, সেটা তেমনই বর্তমান। গ্রামে পরিবর্তন কিন্তু এসেছে। খবর নিয়ে না দেখার সময় হলেও নিশ্চিত এখন ধানের ক্ষেতে বাতাস লেগে আধপাকা ধানের শীষ নড়ে নড়ে উঠছে। কাশফুলের মাথা হয়তো কিছুটা ঝুঁকে গেছে, তারপর কদিন বৃষ্টি হলো, মানে তাই হওয়াটাই স্বাভাবিক। ভোরবেলায় ফুরফুরে বাতাস ওঠে, গায়ে লাগলে এক অদ্ভুত শিহরণ খেলে। চাষিরা ধান কাটার জন্য প্রস্তুত। মাত্র একটা মাস, তারপরেই শুরু হবে ধান কাটা। কত কাজ, হইচই, হুল্লোড়। মরশুমি ফুল ফুটেছে মাটির ঘরের পাশের উঠোনের এক কোণে। বাড়ি আছো? আচমকা কথাটা আমায় বাস্তবে ফিরিয়ে নিয়ে এলো। সবে সন্ধে নেমেছে, গিন্নির উলুধ্বনি শুনতে পাচ্ছি। তাকিয়ে দেখি সামনে কিশোরী। একগাল হাসলো। আমি বললাম, কলিং বেল তো বাজালে না, ভূতের মতো কিভাবে এলে বলো তো? সে হেসে উঠল, হাসি থামিয়ে বলল, আরে
তোমার গিন্নি গিয়ে তো দরজাটা খুলে দিল, তারপর আবার ঠাকুর ঘরে গেল। তুমি কিছু মনোযোগ দিয়ে ভাবছো নাকি যে আমার বেলটাই শুনতে পেলে না? তারপর গিন্নির দরজা খুলে দেওয়ার শব্দটাও তুমি পেলে না? এই, সামথিং ইজ রং। আমি হেসে তার পিঠ চাপড়ে দিলাম। এত ভেবো না, চলো এক কাপ চা খাবে চলো। এই না না, বসবো না। এই শোনো, ঠাকুর মশাইয়ের বাড়ি যাবো, আজ সুন্দর শীতল একটা আবহাওয়া দিয়েছে। হ্যাঁ, ওখানে যাবার চাইতে আর এই সময়টা কাটানোর জন্য ভালো কোনো পথ নেই। কিন্তু আবহাওয়া কিন্তু শীতল, কিন্তু সামান্য শীত শীত ভাব আছে। একটু বাতাস দিচ্ছে, ছুঁচের মতো শীতটা যেন গা ফুঁড়ে ঢুকছে। গিন্নিকে বলে দুজনেই রাস্তায় বেরিয়ে এলাম। এখনো সন্ধে কাটেনি। চায়ের দোকানগুলোতে জোর কদমে স্টোভ চলছে, লোকের আনাগোনা শুরু হয়েছে। সূর্যের শেষ কমলা রংটা লেগে আছে পশ্চিম আকাশের গায়ে। বহুতল বাড়িগুলো ছাপিয়ে একটা অর্ধেক চাঁদ প্রকট হচ্ছে ক্রমশ। সাথে একটা উজ্জ্বল তারা সমস্ত তারার আগে এসে আকাশে হাজির হয়েছে। কিশোরী আর আমি এক আগ্রহ নিয়ে পথে বেরোলাম। তারানাথ তান্ত্রিকের বাড়ি যাওয়াটা যে কি আনন্দের হতে পারে সেটা কখনোই বলে বোঝানো সম্ভব নয়। দোরগোড়ায় দাঁড়িয়ে চারির হাতে সিঙাড়ার প্যাকেটটা ধরিয়ে জিজ্ঞাসা করলাম, ঠাকুরমশাই কোথায়? চারি অনেক দিন পর আমাদের দেখে মহা খুশি। সেই হাস্যোজ্জ্বল মুখটা নিয়েই বলল, যান বসুন, ডেকে দিচ্ছি। বৈঠকখানার জানলা খোলা, তার বাইরে গুমোট আঁধার। তখন ওদিক দিয়েই একটু শীতল বাতাস ঘরে আসছে। ঘরে জ্বলছে একটা লণ্ঠন, বেশ শান্ত শিখা নিয়ে। ঝিঝি ডাকছে তারও স্বরে। চারিদিকে এক অসম্ভব রকমের কোলাহল, তবে ধীরে ধীরে সেটা শান্ত হচ্ছে। লোকজন সন্ধ্যের সময়ই একটু বেশি সাড়া শব্দ করে, ঘরে ফেরার পর যেটুকু হয় আর কি। তারপর সেটা ক্রমশ মিইয়ে যায়। উঠোনের ওপর এসে পড়ে মিয়ানো চাঁদের আলো। ছোট ছোট রকমের ঘরগুলোর চালে লেগে থাকে চাঁদের খণ্ড কিছু জোছনা। শুধু একই রকম ভাবে চলতে থাকে ঝিঁঝির ডাক। দরজা শব্দ হতেই দেখি ঠাকুরমশাইয়ের আবির্ভাব। একগাল হেসে বললেন, কেমন আছো সব? আমরা নমস্কার করে বসলাম। কিশোরী বাবু কিন্তু ভুলল না পাসিং শোয়ের প্যাকেটটা দিতে। তারানাথ পা তুলে বেশ আরাম করে বসলেন সামনের খাটিয়ায়। ভেতরের দিকে হাঁক দিলেন, কই মাচারি? চারি ঠিক যথা সময়ে মুড়ি দিয়ে সিঙারা দিয়ে গেল 3টে রেকাবিতে। সেগুলো চিবোতে শুরু করার পর এলো চায়ের কাপ। চারির হাতের চাটা হলে সন্ধেটা একদম জমে যায়। একটু পর খাওয়া শেষ করে বিভিন্ন গল্প করতে করতে যখন তারানাথ সিগারেট ধরালেন তখনই বলে উঠলাম, বলছি একখানা গল্প হবে নাকি? বেশ জমে যাবে কিন্তু। ঝিঁঝিগুলোই শুধু যেন জেগে আছে। হালকা শীতের আমেজে বাকি সবকিছু যেন ঝিমোচ্ছে। আরামদায়ক আবহাওয়া, মানুষ তো একটু আরাম করবেই। থেকে থেকে আঁধারে কোন গাছ থেকে একটা পেঁচার ডাক যেন শুধু ভেসে আসছে। ঠাকুরমশাই চোখ বুজে ভাবছিলেন। তারপর চোখ খুলে খুব স্নিগ্ধ কণ্ঠে বলে উঠলেন, তোমাদের অনেক গল্পই বানানো গল্প মাত্র বলেই মনে হয়, তাই না? এটাও কিন্তু মনে হতেই পারে। তবে এটা জানো তো, আমি কিন্তু কখনো কারোর মন রাখতে কিছু বানানো গল্প সত্যি বলে চালিয়ে দিই না। কিশোরী মৃদু হাসল। লণ্ঠনের আলোয় তার মুখের সামান্যই আমার চোখে ধরা পড়ল। আগে ঠাকুরমশাই, আপনি আগে বসুন, তারপর দেখা যাবে আমাদের কোনো তর্ক আদৌ আজ হয় কিনা। ঠাকুরমশাইয়ের অখুশি মুখটার দিকে তাকিয়ে আমি ব্যাপারটা সামাল দেবার চেষ্টা করে বললাম, বলুন তো, ইনি সর্বদা আপনার পিছনে লাগেন, আবার গল্পের অন্ধভক্তও কিন্তু উনি। এনার কথায় কিছু মনে করবেন না ঠাকুরমশাই। চারিদিক
আবার প্রচণ্ড রকম নীরব। জানলার বাইরে আঁধার আরো ঘনীভূত। দূরে আকাশে তারার মেলা চোখে পড়ছে। শুধু সেই পেঁচাটা এখনো ডেকে চলেছে, আর একই রকমভাবে ঝিঁঝি ব্যস্ত রয়েছে তার সুর নিয়ে। কখনো সমবেত কুকুরের ডাক ভেসে আসছে আঁধারে নীরবতা ভঙ্গ করে। ঘরটা লণ্ঠনের আলোয় বেশ মায়াময়, আর তার মধ্যেই গল্পের মাঝে হারিয়ে যাওয়ার জন্য আমরা দুজন শ্রোতা প্রস্তুত। শীতল বাতাসে ঘরটা ভরে উঠল। ঠাকুরমশাই সিগারেট শেষ করে শুরু করে দিলেন তার এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। কি একটা কারণে আমি সেবার বর্ধমানে গেলাম। ও হ্যাঁ, মনে পড়েছে। একজন চিঠি দিয়েছিলেন। তার বাড়িতে ভয়ঙ্কর সব কাণ্ড কারখানা ঘটছে, আর সেটাই সমাধান করার জন্য বর্ধমান থেকে চিঠি এসেছিল। তা মনে হয় দিন 5 মতো ছিলাম, আর তার ভেতরেই সবটা সমাধান করে দিয়েছিলাম। তবে ফেরার দিন ঘটল একটা বিপত্তি। কিশোরী উদ্গ্রীব হয়ে বলে উঠল, বিপত্তি? সে আবার কি? ঠাকুরমশাই বাস্তবে ফিরে এলেন, আর তারপর আবারও অতীতে হারিয়ে গেলেন। সন্ধ্যের দিকে ট্রেন ছাড়ল। বর্ধমান ছেড়ে মিনিট 20 পর একটা গ্রামের উপর দিয়ে ট্রেন আসে যেন। ওখানে কিন্তু কোনো স্টেশন নেই। ঠিক এমন জায়গায় সন্ধ্যের অন্ধকারে ট্রেনটা বিগড়ে গেল। থেমে যাওয়ার কয়েক মিনিট পর আমিও অবাক হয়ে সামনের লোকটাকে বললাম, ও মশাই, আরে ট্রেনটা বন্ধ কেন? বাইরেতে কোনো স্টেশন নেই। লোকটি বাইরে থেকেই আসছিল। ট্রেনের ভেতর তখন মৃদু একটা আলো। জানলার বাইরে চোখ যত দূর যায় শুধু আঁধার আর আঁধার। চাঁদের যে সামান্য আলো চোখে পড়ছে তাতে দেখা যায় গভীর বনরাজি দাঁড়িয়ে আছে। ওদিক থেকে বিভিন্ন রকমের শব্দ আসছে। ঝিঁঝি আর ব্যাঙের ডাক তো আছেই। আকাশে সামান্য একটা চাঁদ, তারারা মিটমিট করছে। লোকটি বলল, ট্রেনের সমস্যা, লোক এসেছে ঠিক করার জন্য, কাজ চলছে। এ দেখুন না, সমস্ত ট্রেন বন্ধ। দীর্ঘশ্বাস ফেলে বললাম, আচ্ছা কতক্ষণ লাগতে পারে কিছু বলতে পারেন? উনি একটু হাসলেন, ঠিক একটা বিদ্রুপাত্মক হাসি। ঈশ্বর জানেন, এরা বলে হয়ে যাবে, কিন্তু সময়টা অনেকটা লাগিয়ে দেয়। এদিকে চারিদিকে একটা কোলাহল ভাব। একটা চলন্ত জিনিস থেমে গেলে ঠিক যেমনটা হয়। একবার মনে হলো, পৃথিবী যদি এভাবেই একদিন থেমে যায় তবে এমনই হয়তো কোলাহল হবে চারিদিকে। চারিদিকে হইচই, কারোর কিচ্ছুটি করার থাকবে না, যতক্ষণ না সব ঠিক হয় সময়ের নিয়মে। গ্রীষ্মকাল ছিল, তাই ভেতরটা বেশ গরম, একেবারে গুমোট গরম যাকে বলে। বাচ্চারা কেঁদে উঠছে বলে সবাই বাইরে এলো। বাইরে বনের থেকে আসা ছুটন্ত বাতাস আছে, 2-1টা আলো জ্বলছে, লণ্ঠন জ্বলছে। সামনের দিকে কি সব ঠিক করছে সবাই। আমি সেদিকে আর গেলাম না। পিছনের দিকে এগিয়ে দেখি রাতের সামান্য আলোয় ভিজে দাঁড়িয়ে আছে একটা নদীর বালু চর। একটা সরু নদী, একটা ছোট্ট সেতু নদীর ওপর, আর তার উপর দিয়ে ট্রেনের রাস্তা, আবার লোক যাওয়ারও রাস্তা। তবে বেশ সুন্দর জায়গাটা। সেদিকেই এগিয়ে গেলাম। সেতু পার হলাম। বালির ওপর হাঁটতে একটু কষ্ট হলেও নদীর প্রচণ্ড শীতল বাতাস শরীরটাকে একবারে শীতল করে দিচ্ছে।
জলের ওপর চাঁদের দুধ সাদা আলোটা খেলে যাচ্ছে তরঙ্গের মতো। কি জানি কোন ভাগ্যের ফিরে এখানে এসে আমায় দাঁড়িয়ে যেতে হলো। হয়তো কোনো কারণ আছে, হয়তো তখন বুঝিনি, কিন্তু পরে বুঝেছি। নদীর তীরে একটু বসবো ভাবলাম, বরং তাই ভালো হবে। এই ভেবে বসতে গেলাম, অমনি আমার সামনে হুড়মুড়িয়ে কেউ এসে পড়ল, একেবারে আমার ওপর। দেখা গেল এক পুরুষ আর এক মহিলা এদিকে ছুটে আসছিল, আর আমায় না দেখতে পেয়ে আমার ওপর ধাক্কা লেগে পড়ে গিয়েছে। উঠে দাঁড়িয়ে প্রণাম করেই বলল, আমাদের মাফ করবেন, আমরা আপনাকে দেখিনি। আসলে আমরা এতটা ভয়ে ছিলাম যে। আমি গা ঝেড়ে উঠে দাঁড়িয়ে বললাম, ঠিক আছে, তোমরা কারা? আমরা ওই পাশের গ্রাম পলাশডাঙ্গা থেকে আসছিলাম। আপনি এখানে কেন? যুবক জিজ্ঞেস করল, আর তার স্ত্রী ঘুমটা টেনে একদিকে দাঁড়িয়ে আছে। আমি তাদের দিকে তাকিয়ে বললাম, তোমরা এইভাবে পালাচ্ছ কেন, তাও আবার এত রাতে? কোনো সমস্যা নাকি নিজেরাই খারাপ কাজ করে? যুবক আমাকে আটকে দিয়ে বলল, এমন ভাববেন না মশাই, নিজের গ্রাম নিজের মায়ের মতোই। এখান থেকে কি পালাতে ইচ্ছে করে বলুন? আসলে কি বলুন তো, গ্রামে আমরা অনেক বেশি সমস্যায় পড়ে গেছি। আর শুধু আমরা কেন, আরো অনেকেই রাতের আঁধারে পালিয়ে বাঁচছে এই গ্রাম থেকে। আমি অবাক হয়ে বললাম, কেন, কোনো মড়ক লেগেছে নাকি? সেটা হলেও তো মানুষ তার বিহিত খুঁজতো, কিন্তু এই যে অদ্ভুত সমস্যা। কেমনটা? একটা কান্নার আওয়াজ পায় সকলেই। অনেক রাতেই সেই কান্না চারিদিকে ঘুরতে থাকে। সেই কান্নার শব্দে বুকের রক্ত হিম হয়ে যায়, জানেন তো। বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলাম, সে কি? তারপর? কয়েকজনের মৃত্যু হচ্ছে। কি বীভৎস সেই মৃত্যু, চোখে দেখা যায় না। এত ভয় নিয়ে এই গ্রামে থাকা যায়? একটু আগেই আমাদের পাশের বাড়িতে একটা যুবকের মৃত্যু হলো। চিৎকার করে উঠল, আর তার একটু পরেই দেখা গেল সামনের নিম গাছে সে ঝুলছে, গলায় দড়ি। বড্ড ভাববার কথা। এইসব শুনে যেন কিছুতেই আর ইচ্ছে হলো না নিজের জায়গায় ফিরে আসি। সম্মুখে বিপদ দেখে চলে আসার মতো লোক আমি অন্তত নই। তোমরা তো সেটা ভালোভাবেই জানো। তাই তার দিকে তাকিয়ে আমি বললাম, তুমি আমায় তোমার গ্রামে নিয়ে চলো, ভয় পেও না। আমি তোমাদের কিচ্ছু হতে দেব না। আমি চেষ্টা করব কারণ জেনে তার উপায় খোঁজার। তুমি কি ইচ্ছুক? আমরা হেঁটে এগিয়ে যেতে লাগলাম পলাশডাঙ্গা গ্রামের দিকে। দুদিকে লম্বা লম্বা গাছের মাঝে সরু পথ। চাঁদের আলো যেটুকু পড়েছে সেটুকু দিয়েই পথ চলতে হলো। মিনিট 30 পর এসে পৌঁছালাম সেই গ্রামে। যুবকের চাইতে তার স্ত্রীর ভয় বেশি। তবুও দুজনে সাহস বুকে নিয়ে আমায় আনবার সাহস দেখিয়েছে। আমার একটা কথাতেই তাদের বিশ্বাস হয়েছে যে আমি কিছু করতে পারবো এই গ্রামের জন্য। একটা মেটে বাড়িতে এসে আমরা উঠলাম। উঠোনের 3 দিক দিয়ে 3টি ঘর। গ্রামটা বেশ শুনশান, চারিদিকে বড্ড নীরবতা। গাছ জঙ্গল থেকে নানা রকম পোকার শব্দে জায়গাটা মেতে আছে। গরম, তবে পাশ দিয়ে ওই নদীটা আছে বলে জলো বাতাসটা আছে, আর হালকা শীতল আছে। প্রত্যেকটা বাড়িতেই আলো জ্বলছে, তবে খুব স্তব্ধতা নিয়ে দাঁড়িয়ে আছে।
কোনো লোকজনের আওয়াজ অব্দি নেই। রাস্তায় আস্তে আস্তে এই সব কথা হয়েছে যে আমি কি করি, কোথায় থাকি, কিংবা কোথায় কোনো কাজে এসেছিলাম। এই সব শুনে দুজনের মনে বিশ্বাস কয়েক গুণ বেড়েছে। বউটা বলে উঠল, আমার কি মনে হয় বলুন তো, ঠাকুর আসলে আপনাকে পাঠিয়েছেন ঠাকুর মশাই, তাই হয়তো ট্রেনখানাতে ওই সময় নষ্ট হলো। আমি হেসেছিলাম। উনি তো সবকিছুর মূলে, হয়তো তাই তোমার কথাই ঠিক হবে। যুবকের নাম হরিশ সেন আর ও স্ত্রীর নাম ফুলি। দুজনের ছোট্ট সংসার। হরিশের মা ছিলেন, কিন্তু 1 বৎসর আগে তার মৃত্যু হয়েছে। হরিশের এখনো কোনো সন্তান হয়নি। ওর বিয়ের কয়েক মাস পরেই মায়ের মৃত্যু হলো। এই সব সামলে তাই সন্তানের কথা এখনো ভাবতে পারেনি সে। আমায় একটা ঘরে থাকার জায়গা করে দিল। আমি পুকুরে হাত মুখ ধুয়ে এসেই দেখি দুজনেই আমার খাওয়ার জন্যে তোড়জোড় শুরু করেছে। আমাকে পেয়ে দুজনের মধ্যে কেমন একটা ভয়ও যেন এসে গেছে। আমার আপ্যায়ন ঠিকঠাক করতে পারবে কিনা এই সব নিয়ে তাদের জোগাড় করা দেখে সেইটা মনে হচ্ছিল আমার। আমি মৃদু হাসলাম। তোমাদের এত ভয় পাওয়ার কিছু নেই। আমি কিন্তু তেমন নই, আমার তেমন বাজ বিচার নেই। তোমরা আমায় নিয়ে এত ভেবো না। তোমাদের যেমন চলে তেমনি আমারও চলবে। একটু পরেই ফুলি 2 কাপ চা আর বিস্কুট এনে দাওয়ায় রেখে আমায় প্রণাম করলেন। এই নিন চা বিস্কুট খান। আমি আর হরিশ চা খেতে লাগলাম। রাত বাড়তে লাগলো। গ্রামটা আরো কেমন হয়ে উঠতে লাগলো যেন চারিদিকে কোনো বাড়ি ঘর নেই, কোনো লোকজন নেই, শুধুই শূন্যতা। খাওয়া শেষ করে আমি ওদের ডাকলাম। শোনো, তোমরা দুজনে অন্তত একটা করে রক্ষা কবচ নিয়ে রাখো। আমার কাছে এইসব আছেই। দুজনে কালো সুতোয় ধারণ করে নাও। ভক্তি ভরে দুজনে সেটা গলায় ধারণ করল। তারপর একটু নিশ্চিন্ত হলো। এইটুকু সময়ের ভেতরেই রান্না বান্না বেশ ভালোই করেছে ফুলি। ডাল, চচ্চড়ি, গ্রীষ্মকালে দুষ্প্রাপ্য বাঁধাকপির ঘ্যাঁটও করেছে, সাথে লাউ শাক আর আলু ভাজা। খাওয়াটা কিন্তু বেশ ভালো হলো। সাধারণ খাবারের মধ্যেই তো তৃপ্তি লুকিয়ে থাকে, তাই না? তবুও তাদের দুজনের মধ্যে কেমন একটা যেন অপরাধী মনোভাব, যেন আমায় সন্তুষ্ট করতে পারেনি। আমি হেসে বললাম, যথেষ্ট ভালো খাওয়া হয়েছে, তৃপ্তি পেলাম। রাতে ঘুমিয়ে গেলাম একটু তাড়াতাড়ি হয়তো। পুঁথিপত্র একটু বের করতে চোখ দুটো লেগে আসছিল। খুব বেশি ঘুমটা পাচ্ছিল, হয়তো সন্ধে থেকে এই সব হওয়ার জন্য। তারপর হেঁটে এখানে আসা। জানলাটা খুলেই রেখে দিলাম। মাটির দেওয়াল, তাতে মাঝারি 1 হাতের একটা জানলা হবে, মাঝে বাঁশের সরু বাতা করে দেওয়া 3খানা। সেদিক দিয়ে বেশ বাতাস আসছে বলে গরমটা একটু কম। ঘরে জ্বলতে থাকা লণ্ঠনটা কেঁপে কেঁপে জ্বলছে। জানলার বাইরে চোখ গেলে যেমন গভীর এক আঁধার চোখে পড়ে, যেদিকে ঝিঁঝি ডেকে চলেছে সারাক্ষণ। 2-1টা ব্যাঙও ডাকছে বৃষ্টির লোভে। আকাশ কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি।
বৃষ্টি হলে বেশ ভালোই হতো। চোখটা লেগেই গেল। তখন রাত কতটা আমার তা ঠিক জানা নেই। কেন যেন বারবার মনে হচ্ছিল আমার ঘুমন্ত মুখের উপর কেউ একটা ঝুঁকে আছে। এটা কি স্রেফ আমার কল্পনা? আর আচমকা এমন কল্পনাই বা আসবে কেন? ঘুমের ঘোরে চোখ মেলতে পারছি না ঠিক, কিন্তু অনুভব করতে পারছিলাম যেন তার গভীর নিঃশ্বাসের বাতাসটা আমার মুখে খুব আলগাভাবে পড়ছে। তার শীতল উপস্থিতি আমায় সজাগ করে দিচ্ছে যেন বারবার, যেন একটু নড়াচড়া হলেই আমি তার গায়ের সাথে লেগে যাব। সে যেন তাকিয়েই আছে আমার দিকে, কি একটা দেখছে গভীর মনোযোগ দিয়ে। আমি হয়তো চোখ মেলে তাকাতে পারলেও তাকে কিছুতেই দেখতে পাবো না, কারণ তার পিছনে জ্বলছে লণ্ঠন। আর তারপর শুধু দেখা যাবে অবয়ব, একটা ধারণা করা যাবে তার আকৃতি সম্বন্ধে। আমার বুকের ভেতরটা কেমন করতে লাগলো। এবারে আমি যেন তার নড়াচড়া করার শব্দও পাচ্ছি। এদিকে ঝিঁঝি এত ডাকছে যে সবটা আমি স্পষ্টত পাচ্ছি না। তবুও কিছুতেই আমার চোখ থেকে ঘুমটা আটকাতে পারলাম না। আমি ঘুমিয়েই পড়লাম। আচমকা সমবেত শেয়ালের ডাক ভেসে এলো বীভৎসভাবে। আবার আমার ভেঙে গেল ঘুম। আবার ঘুমানোর চেষ্টা করলাম। যেহেতু আমি চোখ মেলতে পারছি না, তাই আবারও ঘুমোতে যাব। ঠিক এমন সময় একটা বীভৎস চিৎকারের শব্দ আমার কানে এলো। আমার সারা শরীর যেন শিথিল করে দিল এই একটা চিৎকার। ঘুমটা ভেঙেই গেল। এইভাবে আর বিছানায় পড়ে থাকতে পারলাম না। উঠোনে এসে দেখি একটা নিভু নিভু মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে হরিশ আর ফুলি। আমি এগিয়ে গেলাম। ওদের দুজনের চোখে ভয়। হরিশ খুব কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, ঠাকুর মশাই, ওই যে শুনতে পাচ্ছেন? আমি এদিক সেদিক দেখার জন্য এগিয়ে যাব, অমনি চিৎকার করলো হরিশ, না 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 না, যাবেন না, যাবেন না। আমি ফিরে এলাম তার কাছে। চিন্তিত গলায় বললাম, কারোর কোনো ক্ষতি হয় যদি? আমি ফিরে এলাম তার কাছে। ফুলি ঘুমটার ভেতর থেকেই বোঝা কণ্ঠে বলে উঠল, সে কি আর হতে বাকি আছে? এতক্ষণে যে কি কি হয়ে গেছে তার কোনো ঠিক নেই। তোমাদের গ্রামে সবাই চুপ করে থাকে? হরিশ উত্তর দিল হতাশ গলায়, আমাদের যে কারুর কিছুই করার নেই, কেউ তো কিছুই আটকাতে পারছে না। ঠিক এই সময় একটা কান্নার রোল ভেসে এলো গ্রাম থেকে। আধার ফুঁড়ে ফুঁড়ে খুব বাজে ভাবে কান্নাটা ভেসে আসতে লাগলো, যেন সারা শরীর অসাড় করে দিতে পারে এই কান্নাটা। হরিশ ফের হতাশ গলায় বলল, ওই কেউ বুঝি গেল? সামনের সরু পথ দিয়ে কয়েকটা লোক যাচ্ছে হাতে লণ্ঠন নিয়ে। দুটো বউ এসে পড়ল ফুলির কাছে। তাদের কণ্ঠে ভয়। তারা গেল দেখতে। আমরা তাই তোমার বাড়িতে এলাম। তিনজন স্ত্রীলোককে বাড়ির ভেতর রেখে আমি হরিশ ওই লোকগুলোর সাথে এগিয়ে গেলাম। একটা কুঁড়ে ঘর, তার সামনে মাটির দাওয়ায় শোয়া আছে একটা স্ত্রীলোকের মৃতদেহ। তার পেটের কাছটা রক্তাক্ত, চারিদিকে করুণ সুরে কান্নার রোল। হায় হায় হায়, কি ভুলে এইসব ঘটছে গো, কি ভুলে এইসব ঘটছে।
আমাদের আমাদের সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। হে ভগবান, হে ভগবান, তুমি দেখছো না কেন আমাদের? আমাদের কেন এত দুর্গতি গো ভগবান? থাকবো না, থাকবো না, এই গ্রামে থাকবো না, এই গ্রাম ছেড়ে চলে যাবো গো, চলে যাবো। চাই না এমন জন্মভূমি, আর চাই না গো, আর চাই না। চারিদিকে এত সব চিৎকার আর কান্নার ধ্বনি, সেগুলো যেন উঠে আঁধারে মিলিয়ে যেতে লাগলো। মৃত মহিলার পেট ফুঁড়ে বেরিয়ে এসেছে নাড়ি ভুঁড়ি, বেরিয়ে পড়ে আছে মেঝেতে। তার চোখ দুটো তখনও মেলে আছে, আর তার উপর লেগে আছে রক্তের দাগ। এলোমেলো চুলগুলো রক্ত মেখে ছড়িয়ে আছে চারিদিকে, হাত দুটো খামচে আছে। এই অন্ধকার আর নেতানো আলোয় মৃত শরীরটা অধিক বেশি ভয়ঙ্কর লাগছে। সেদিকে চোখ পড়লেই বুকটা ভয়ে আঁতকে ওঠে। এমনই মৃত্যু। পাশের একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, কিভাবে হলো? লোকটি কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, আগে আগে মধু গর্ভবতী ছিল, ওই যে কাঁদছে, ওটা ওর স্বামী বীরেন। মধুর 3টে ছেলের পর আর একটা বাচ্চা হওয়ার কথা ছিল, আর তার আগেই এই সব হলো। এই পিশাচিনি, ওই পিশাচিনি, নিঘাত পিশাচিনি এই সব করেছে। পিশাচিনি না হলে কিছুতেই এমন করতে পারে না। পেটটা দেখুন একবার, পেটটা দেখুন, সন্তানটা খেয়ে গেছে মনে হয়। ওরে বাবা, এমন মৃত্যুও হতে পারে? এমনও কেউ করতে পারে? ভগবান, ভগবান। রাতে এসে কিছুতেই আর শুতে পারছি না, শুধু ছটফটানি হচ্ছে। তার উপর একবার শুয়েছিলাম, তারপর যতবার চোখ বুঝতে চেষ্টা করেছি, ততবারই সেই একইভাবে ভয়ঙ্কর মৃতদেহটা চোখের সামনে ভেসে উঠতে লাগলো। আমি চোখ বুজে থাকতেই পারলাম না। আমি উঠে বসলাম, তারপর বাইরে এলাম, পায়চারি করতে লাগলাম। বাইরে গভীর আঁধার। একদিকে দাঁড়িয়ে রইলাম। শীতল বাতাস এসে গায়ে লেগে শরীরটাকে শীতল করছিল, কিন্তু কিছুতেই ভেতরটা শক্ত করতে পারছিলাম না। গ্রাউন্ডটা খুব নীরব। আবার শুধু যেই বাড়িতে মারা গেছে সেই বাড়ি থেকে চাপা আওয়াজ আসছে। মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে বলে শব্দ পাচ্ছি। নিশ্চয়ই কোনো পিশাচিনি হবে, নইলে এইভাবে আর কেউ করতে পারবে না। ভোরের দিকে একটু ঘুমিয়ে আবার ভেঙে গেল ঘুমটা। এবারে বেশ গরম লাগছে। সূর্য কিরণ আজ একটু বেশি। হরিশের সাথে দাওয়ায় বসে চা খেতে খেতে তাকিয়ে আছি গ্রামের দিকে। বেশ শান্ত আজ, যেন কিছুই হয়নি গ্রামে। যেমন ছিল তেমনই আছে। হরিশ আর আমি বেরিয়ে পড়লাম। একটু আশপাশটা দেখে নিতে হবে তো। আমাদের চায়ের কাপগুলো নিয়ে রান্না করার জন্য জোগাড় করতে লাগলো ফুলি। গ্রামটা বেশ ভালো, সুন্দর। গ্রামের মাঝে একটা সুবিশাল বট গাছ আছে, তার নিচে মা মনসার একটা মন্দির। প্রণাম করে আরো বেরিয়ে গেলাম। বট গাছটা খানিকটা জুড়ে দাঁড়িয়ে আছে। ডালে ডালে অসংখ্য পাখি। লাল বট ফলগুলো পাখি খেয়ে ছড়িয়ে ফেলেছে চারিদিকে। হেঁটে গেলাম আরো। বন এবার পুরো। অনেকটা ভেতরের দিকে এগিয়ে যেতে লাগলাম। চারিদিকে গাছ আর জঙ্গল, আর মাঝে সরু রাস্তা। কখনো চোখে পড়ে বানরের দল, কখনো বা ছুটে পালায় খরগোশের ছানা। ময়ূরের ডাক চারিদিকে, আর তার মাঝেও বিকট ঝিঁঝি তো আছেই। গাছের ডালে কত রকমের অজানা ফুল ফুটে আছে,
আমি একটু একা ঘুরে দেখতে লাগলাম। হরিশ বিড়ি নিয়ে বসলো একটা ঢিপির ওপর। সরু রাস্তাটা ধরে এগিয়ে যেতে লাগলাম। এদিকে নদী দেখা গেল। সরু ফিতের মতো নদীটা বেশ ঝকঝকে, তার মাঝে মাছের দল চোখে পড়ছে। পৃথিবী থেকে যেন অনেক ক্রোশ দূরে আমরা আছি। আচমকা একটা ঝোপের মাঝে আমি কিছু একটা নড়ে উঠতে দেখলাম। কাছে গিয়ে দেখি একটা বড় কালো পাথরের ওপর বসে রয়েছে এরকম একটা কালো পাখি। এমন কালো কুচকুচে পাথর আমি আগে কখনো দেখিনি। হতে পারে আছে এমন পাথর, কিন্তু আমি চোখে দেখিনি। পাখিটা ঠিক যেন আমার দিকে তাকিয়ে আছে। কি পাখি এটা? যেন জুলজুল করে তাকিয়েই আছে। আগে কখনো দেখেছি কি এমন পাখি? ঠাকুরমশাই আসুন, গ্রামের অবস্থা তো ভালো নয়, বাড়ি ফিরে যাই। হরিশের কথা শুনে ফিরে এলাম তার কাছে। তারপর বাড়ি ফিরেও এলাম। আন্দাজ করার জন্যই আমি চারপাশে ঘুরছিলাম। আর এটা ঠিক যে এখানে কোনো পিশাচিনী থাকতেই পারে। আমি এই রকম একটা সংকেত পাচ্ছিলাম। সারা দিন গ্রামে আর কোনো খারাপ কিছু ঘটল না, কিন্তু বেশ ঠিকই আছে। লোকজন কাজ করছে। জীবন তো আর থেমে থাকে না কোনো কিছুর বিনিময়ে, তাকে এগিয়ে যেতে হয়। আমাদের যেমন মস্ত বড় একটা জীবন আছে, তেমনি তার মস্ত বড় একটা লড়াইও আছে। তাকে সাথে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে সর্বদাই। আরো একটা ঘটনা ঘটলো এরই মধ্যে। বিকেলের আগে প্রখর সূর্যতাপ হঠাৎ মিশিয়ে দিয়ে প্রবল ঝড় শুরু হলো। কালো মেঘে ঢেকে গেল আকাশ। প্রবল আকারে ঝড় বইতে লাগলো। গাছপালা আর ঘরবাড়ি ভূকম্পের মতোই কাঁপতে লাগলো। তার মাঝেই একটা বাজে রকম অট্টহাসি শোনা গেল। আমি আর ঘরে রইলাম না। পিছনে আমায় ডাকলো হরিশ। ঠাকুরমশাই, যাবেন না ঠাকুরমশাই? আমি এই ঝড়ের মাঝেও খুঁজছি শব্দটা কোথা থেকে আসছে সেটা দেখার জন্য। এদিক সেদিক এগিয়ে দেখলাম গ্রাম থেকে কিছুটা দূরে একটা বাড়ি ঝড়ে উড়ে গিয়েছে। আর তারই উঠোনে এই ঝড় আর অন্ধকারে দাঁড়িয়ে একটা কালো ছায়া মূর্তি। একটা লোক মাটিতে পড়ে আছে, আর তার সামনে দাঁড়িয়ে একজন লোক আর একজন স্ত্রী ও কয়েকটা বাচ্চা মিলে ভয়ে কাঁপছে। ঝড়ের দাপটে তাদের চিৎকার তেমন শোনা যাচ্ছে না। অহেতুক তারা বিদ্রোহ করছে বিভিন্নভাবে, আর বারবার বিফল হচ্ছে। কালো ছায়ামূর্তি এগিয়ে গেল সেই দিকে। এমন সময় তার থেকে একটা চিৎকার ভেসে এলো, যেন সে খুব কষ্ট পাচ্ছে। লোকগুলো সেই দিকে তাকালো অবাক হয়ে, আর তারপর আমার দিকে তাকালো, কারণ আমি তখনও জোরে জোরে মন্ত্র পড়ছি। আমার দিকে এবার সবাই ছুটে এলো, আর সেই ভয়ঙ্কর কালো মূর্তিটা মিলিয়ে গেল একটা যন্ত্রণাতুর কণ্ঠের সাথেই। সে আর কিছুতেই আটকে থাকতে পারল না। ঝড় থেমে গেলে লোকগুলো আমার দিকে তাকালো। গ্রামের প্রায় অনেকেই ছুটে গিয়েছে ততক্ষণে হরিশ এসেছে ওখানে। ওর মুখে একটা গর্বের হাসি। আমায় যে সে এখানে এনেছে, এটাই যেন এখন তার কাছে সবচাইতে গর্বের। সে এবার গ্রামবাসীদের দিকে তাকিয়ে বলল, উনি কলকাতা থেকে এসেছেন, তারানাথ তান্ত্রিক, একজন নামকরা জ্যোতিষী। আমি ওনাকে নিয়ে এসেছি।
ওনার সাথে আমার আচমকা দেখা, তারপর সবটা শুনে উনি আসতে চাইলেন। লোকগুলো আমার ওপর অগাধ বিশ্বাস করল। আমি সবার সুরক্ষার জন্যে ছাই পোড়া দিলাম। তারপর বললাম, তোমরা সকলে নিজেদের বাড়ির চারদিকে এগুলো ছড়িয়ে দেবে। তাতে যে কোনো অপশক্তি আসতে পারবে না বাড়ির ত্রিসীমানায়, সে যেমন শক্তিশালী হোক না কেন। আমায় বিশ্বাস করে এটা নিয়ে যাও তোমরা। আর হ্যাঁ, সে কিন্তু আছে, কাজেই সাবধান। একেবারে নির্মূল করতে না পারলে কিন্তু ভয় থেকেই যাবে। আমি দেখছি কি করা যায়। বাড়ি ফিরে আসতেই হরিশ একটু চিন্তিত কণ্ঠে বলে উঠল, আসলে এবার আপনার আরও একটা কথা জানা দরকার। অবাক হয়ে বললাম, জানা দরকার? কি কথা? আসলে ঠিক কখন থেকে এমনটা শুরু হয়েছে সেটা। কখন থেকে? যখন থেকে গ্রামের সেই সৌভাগ্য আমরা হারিয়ে ফেললাম। সৌভাগ্য? কোন সৌভাগ্য? হরিশ মাথা নত করে বলল, অনেক লম্বা কাহিনী, আমাদের মূল্যবান জিনিস হারানোর গল্প। আমি বিস্মিত হলাম। তার মানে এইসব কোনো একটা কারণের জন্য হচ্ছে। সেই ভুলটা কি তোমাদের লোকেদের? হরিশ মাথা তুলে তাকালো। আমাদের কোনো দোষ নেই, আবার আবার যেন আছে। এই কাহিনী পুরোটা ভালো করে বলতে পারবেন আমাদের গ্রামের জমিদার বাবু। আমি আপনাকে ওনার কাছে নিয়ে যাব। ঠিক সেই সময় একজন লোক এলো। হরিশ বলল, ওই তো জমিদার বাবুর পেয়াদা এসেছে। ও জমিদার বাবুর পেয়াদা কনক। কনক আমার সামনে এসেই বলল, আপনাকে জমিদার বাবু যেতে বলেছেন ঠাকুর মশাই, আর হরিস্তা তোমায় নিয়ে যেতে বলেছেন। কনক চলে গেল। গ্রামটা বেশ শীতল এখন। সন্ধে নেমে এসেছে। একটা জলো বাতাস দিচ্ছে চারিদিকে। দেখলেন, জমিদার বাবু খবর পেয়ে নিজেই লোক পাঠালেন। দূরে হলে ঠিক পালকি পাঠিয়ে দিতেন। এই তো এদিকে দুপা গেলেই তার বাড়ি, তাই জন্যই আর পালকি পাঠাননি। উনি বড় ভালো লোক। যাই হোক, তুমি চলো, কখন যাবে? আমার মধ্যে অনেক প্রশ্ন ঘোরাঘুরি করছে। কখন তার কাছে পৌঁছতে পারবো আর কখনই বা সবটা জানতে পারবো, সেটা ভেবেই আর দেরি করতে ইচ্ছে করছে না। সন্ধে পেরোনোর পরেই একটা লণ্ঠন নিল হরিশ। আমি তার পিছন পিছন এগিয়ে যেতে লাগলাম। তার স্ত্রীর সাথে একজন মহিলাকে রাখা হলো, একা থাকতে তার ভয় লাগবে বলে। জমিদার বাবুর বাড়িটা যেতে বড় জোর মিনিট 2 লাগলো। একটা বেশ বাগান ঘেরা বাড়ি তার। চারিদিকে ফুলের গন্ধ ম ম করছে। আলোয় আলোকিত বাড়িটা। দোতলা বাড়ির সামনে বৈঠকখানা। এখান থেকে বেশ গল্পের আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি যেতে যেতে শুনলাম একজন বলে উঠল, সত্যি তো, আমরা চোখের সামনেই দেখলাম লোকটা মন্ত্র পড়ছিলেন, আর সেই পিশাচিনী কেমন ছটপট করছিল। লোকটার এলেম আছে বলতে হবে। আমি ঢুকতেই সবাই জোড় হাত করে দাঁড়ালো। নমস্কার। জমিদার বাবু এসে প্রণাম করলেন। লোকটির নাম বিষ্ণুচন্দ্র। 50 ঊর্ধ্ব হবে তার বয়স। পরনে গরদের পাঞ্জাবি, গলায় সোনার হারটা চকচক করছে আলোয়। মাথায় সামান্য টাক, গায়ের রং বেশ ফর্সা, সামান্য গোঁফ রাখা ঠোঁটের ওপর, চোখের মুনি সামান্য মেটে। বাকিদের বললেন, আচ্ছা, তাহলে আজ এখানেই শেষ করছি। উনি এসেছেন, আপ্যায়ন করতে হবে, আর তারপর গল্প তো আছেই। কাজেই আজ শেষ করছি। লোকগুলো চলে যেতেই আমায় উনি বাড়ির দিকে নিয়ে গেলেন। হরিশ আর আমি তার সাথে ভেতরে এসে বসলাম। হরিশ চলে যেতে চাইলে উনি যেতে দিলেন না।
বললেন, না না হরিশ, অন্তত চা জল খাবারটা খেয়ে যেও। আমাদের জন্য ভেতর থেকে জল খাবার এলো, চা, সিঙাড়া, সাথে সন্দেশ, মিষ্টি। হরিশ চলে গেলে আমরা দোতলার পিছনে বারান্দায় বসলাম। বাড়িতে বেশ লোকজন, তাই ওখানে আলাপ আলোচনা ভালো করে করা যাবে না। এখানে কেউ নেই, বেশ শুনশান আর নীরবতা। বারান্দায় লণ্ঠন জ্বলছে, একটা সুগন্ধি ধূপ লাগানো আছে। বাড়ির পিছন দিকের বাগান থেকে ফুলের গন্ধও আসছে, কখনো বাতাসে ভেসে। ওদিক থেকেই ঝিঁঝি ডাকছে, জোনাকি চলছে আর নিভছে। দূরে নদীর তীর থেকে খুব মিহি সুরে কিসের শব্দ ভেসে আসছে। আমি বসতেই বিষ্ণুবাবু বললেন, আসলে আসলে আপনার কথা আমি শুনলাম, আপনাকে কখনো দেখাও হয়নি, সেটাও করা হলো, আর কথাগুলো বলা হবে বলে আপনাকে ডেকে আনা। আমি শুধু মৃদু হেসে এর প্রত্যুত্তর করলাম। তারপর বললাম, হরিশ আমায় বলেছে কোনো একটা কারণ আছে এইসব হবার জন্য। আপনি কি সেটাই বলতে চান? বিষ্ণুবাবু দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ সেটাই। আচ্ছা, হরিশ কি বলেছে আপনাকে ঘটনাটা? না, বলল আপনি ভালো করে বলতে পারবেন। তারপর চারিদিক কেমন সব নীরব হয়ে উঠল। বৃষ্টি পড়তে লাগলো গুঁড়ি গুঁড়ি। বিষ্ণুবাবু বলতে শুরু করলেন ঘটনাটা। অন্তত 20 বছর আগের ঘটনা। পলাশডাঙ্গা গ্রামে নেমে এলো মৃত্যুর তাণ্ডব। চারিদিকে শুধুই মৃত্যু আর মৃত্যু, মড়ক লেগেছিল। বাড়ি বাড়ি মানুষের কলেরা, আর কলেরায় মৃত্যুর সংখ্যা হিসেব নেই কোনো। জমিদার বাড়ির ভেতরেও মৃত্যু নেমে এসেছিল। বিষ্ণুবাবুর বাবা মারা গেলেন। এদিকে তাদের 4 ভাইয়ের মধ্যে বিষ্ণুবাবু বড়। তার বিয়ের তখন 5 বছর, মেজ ভাইয়ের বিয়ের 3 বছর, আর বাকি 2 ভাই অবিবাহিত তখন। একেবারে ছোট ভাই সুরেন্দ্র মারা গেল। বাড়িতে শুধুই শোকের ছায়া। বিষ্ণুবাবুর তখন 2 মেয়ে আর একটা ছেলে। ছোট মেয়ে ফুলকি সেই অসুখে মারা গেল। বাড়িটা যেন শ্মশান হয়ে উঠল। বাড়িটা কেন, সারা গ্রামের লোকেরই এমনই কষ্ট। বিষ্ণুবাবু কিন্তু থেমে রইলেন না। গ্রামের লোকের সেবার জন্যে নিজেকে নিয়োজিত করলেন, আর সেটা থেকে সরে আসেননি তিনি। গরিব লোকগুলোর সেবা শুশ্রূষা করে গেলেন। বাড়ির লোক আটকাতে চাইলেও উনি থামলেন না। এই লোকগুলো যে নইলে আরো শেষ হয়ে যাবে। উনি কাজ করে যেতে লাগলেন গ্রামের লোকগুলোর জন্য। দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যেতে লাগলেন তিনি। সেই মুহূর্তেই বাড়ির কুলদেবী মা মনসার পুজো করলেন উনি। খুব নিষ্ঠা ভরে পুজো করলেন। কেঁদে ফেললেন, মা, মা গো মা, তুমি কিছু করো মা। কেন এই মৃত্যু থামছে না মা? কেন? তোমার সন্তানদের রক্ষা করবে কে মা? কে? তুমি পথ দেখাও মা, তুমি পথ দেখাও। গ্রামটা কেমন যেন হয়ে উঠেছে ততদিনে। বাড়িতে বাড়িতে কান্নার রোলও যেন থেমে গেল। কারণ কাঁদবেটা কে? মৃতদেহ পড়ে রইল যত্রতত্র। কত বুদ্ধি, কবিরাজের ঔষধ, কত আয়ুর্বেদিক ডাক্তারও এলেন, কিন্তু কিছুই থামল না। পুজোর 2 দিন বাকি সেদিন। সন্ধ্যায় দাঁড়িয়ে আছেন বারান্দায়। হঠাৎ বিষ্ণুবাবু দেখলেন নিচে কেউ দাঁড়িয়ে আছে। তার চোখ যেন তার দিকে স্থির, কেমন যেন একটা দৃষ্টিতে তাকিয়ে আছে।
বিষ্ণুবাবু নিচে নেমে এলেন। দেখলেন একটা লোক, তিনি তাকে আগে কখনো দেখেননি। পরনে গেরুয়া বসন, মুখে গোঁফ আর বেশ লম্বা দাড়ি। বারান্দায় লণ্ঠনের আলোয় তার মুখটা বেশ স্পষ্ট নয়, তবে বেশ রহস্যময়। উনি আলতো হেসে বললেন, বিপদে আছিস, খুব চিন্তা করছিস, তাই তো? বিষ্ণুবাবু অবাক হয়ে তার কথাটা শুনলেন, লুটিয়ে পড়লেন তার পায়ে। সে তো জানে না যে সে কে, কিন্তু সেই দিব্যকারী রূপ দেখে তার ভেতরে অগাধ বিশ্বাস জন্মে গেল। তার মনে হলো যে ওই দুটো পায়ে যেন সকল দুঃখ বিনাশের মন্ত্র আছে। সে লুটিয়ে পড়ল, বলল, আমায় পথ দেখান, আমায় পথ দেখান বাবা। আমাদের গ্রামটা যে শেষ হতে চলল, আমরা যে সকলেই শেষ হয়ে যাব। লোকটি তার মাথায় হাত রাখলেন। প্রবল শান্তি অনুভব করলেন বিষ্ণুবাবু। মাথায় হাত রাখার পরেই তার মনে হলো মাথাটা ভীষণ রকমের হালকা হয়ে গেছে। হালকা বলতে এতদিন যেসব দুশ্চিন্তা ছিল সেই সব যেন মাথা থেকে সরে গেছে। ওঠ, ওঠ তুই। লোকটি বলতেই উনি উঠে দাঁড়ালেন। বলুন বাবা। লোকটি ঈষৎ হাসলেন। গ্রামের লোকের জন্য তুই অনেক ভাবিস, তাই তোকেই আমি একটা উপহার দেব। আয়, আয় আমার সঙ্গে আয়। বিষ্ণুবাবু এগিয়ে গেলেন তার সাথে। তার বাড়ি পেরিয়ে পিছনের দিকে অনেক বড় একটা শাল আর সেগুনের বাগান, তার মাঝে নিয়ে যাচ্ছিলেন উনি। অন্ধকার, কিন্তু তার দিব্য জ্যোতিতে চারিদিকে যেন আলোর ছড়াছড়ি। একটা জায়গায় উনি থেমে গেলেন, সামনে অঙ্গুলি নির্দেশ করে কিছু দেখালেন। ওটা দেখ। বিষ্ণুবাবু দেখলেন বেশ বড় রকমের একটা কালো পাথর। এটা এটা কি? লোকটি হাসলেন। আরে বাবা, তুলে দেখ। এটা তো অনেক ভারী হবে যে। দেখ না। ও বাবা! পেরে গেলেন বিষ্ণুবাবু। হ্যাঁ, পাথরটা দেখতে 20 কেজির মতো ওজন হলেও তার ভার কিন্তু কেজি 5 হতে পারে। অদ্ভুত তো। লোকটি হাসলেন। এটা হলো সপ্তচূর্ণী শিলাখণ্ড। আমি তোকে এটা দিলাম তোর। ওনাকে আটকে দেন বিষ্ণুবাবু। বাবা, বাবা, কিন্তু আমি একা কেন বাবা? আমি তো সারা গ্রামের মঙ্গল চাই। উনি হেসে বিষ্ণুবাবুর কাঁধে হাত রাখলেন। আমি জানি, এটা তো সকল গ্রামবাসীরই জন্য। কাল থেকে রোজ এটাতে গ্রামবাসীদের পবিত্র জল দিয়ে ধৌত করবি, বুঝলি? রোজ এইভাবেই শুদ্ধিকরণ করতে বলবি। তবে হ্যাঁ, কেউ যেন স্পর্শ না করে। শুধু তুই একমাত্র স্পর্শ করতে পারবি, কারণ এটা একমাত্র সেই স্পর্শ করতে পারবে যে ব্যক্তি মানব জাতির কল্যাণের জন্য নিযুক্ত থাকবে। ঠিক যেমন তুই, একমাত্র তোর মধ্যেই সেটা আছে। বাকিরা এটা শুদ্ধিকরণ করে মঙ্গল কামনা করবে শুধু। বাবা, বাবা, এটা কোনো মন্দিরে স্থাপন করি বাবা? না রে, এটা এখানেই থাকবে, এই বন আর খোলা আকাশের নিচে। এটা মন্দ ব্যক্তি স্পর্শ করতে পারবে না কখনো। তবে নজর রাখবি কিন্তু কেউ যাতে না এটা নেবার অভিলাষ করে। তবে হ্যাঁ, কারোর খারাপ মানসিকতা থাকলে
সে কিন্তু শেষ হয়ে যাবে, তার ক্ষতি হবে। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো সাধারণ শিলাখণ্ড নয়। অন্যদিন এমন থাকলেও দেখবি পূর্ণিমার প্রথম আলো এই শিলাখণ্ড স্পর্শ করার পরেই এই শিলার পরিবর্তন আসবে। 7টা বর্ণ ছড়িয়ে থাকবে চারিদিকে এক জ্যোতির মতো। এটাই এই গ্রামকে সর্বদা সুখ শান্তিতে ভরিয়ে রাখবে। কোনো মড়ক লাগবে না। গ্রামের লোকগুলো শুদ্ধ মনে যেন প্রার্থনা করে, তুই সেটা মাথায় রাখিস। বিষ্ণুবাবু হাত জোড় করে বললেন, বাবা, বাবা, আমি আপনাকে এর বদলে কি দক্ষিণা দেব বাবা? উনি মৃদু হাসলেন মাত্র, তারপর বললেন, সব কার্য কোনো স্বার্থের নিমিত্ত হয় না বাবা। ঠিক যেমন তুই এই গ্রামের জন্য নিজের সবটা বিসর্জন দিতে পারিস, তাতে কোনো কারণ থাকে কি? লোকটি খুব দ্রুত যেন মিলিয়ে গেলেন সামনের পথে। বিষ্ণুবাবু কোথাও তাকে দেখতে পেলেন না। তাকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে গেলেন। লোকটি যাবার অনেকক্ষণ অবধি অভিভূত হয়ে রইলেন বিষ্ণুবাবু। তারপর কিঞ্চিত মুহূর্ত পর খুব সন্তর্পণে গিয়ে দাঁড়ালেন পাথরের সামনে, হাত জোড় করে প্রণাম করলেন। জয় মা, জয় মা। আপনার ওপর বিশ্বাস করি এগিয়ে যাই। দেখি, আমার দৃঢ় বিশ্বাস একদিন এই সব অন্ধকার দূর হয়ে যাবে। খুব নিকটে আমাদের সুখের দিন, খুব নিকটে। গ্রামের লোক পরদিন দলে দলে এসে ভিড় করল পাথরের সামনে, তার উপর জল অর্পণ করল। খুব অদ্ভুতভাবে সেগুলো মিলিয়ে যেতে লাগলো দ্রুত। আর সাথে মা মনসার পুজো করা হলো ভক্তি ভরে। সকাল হতেই দেখা গেল গ্রামের লোকগুলো সুস্থ হতে শুরু করেছে। একটা লোকও আর প্রাণে মারা গেল না, সবাই বেঁচে উঠল। তারপর এলো পূর্ণিমা। সন্ধেবেলা তার সামনে দাঁড়িয়ে রইল একে একে। পূর্ণিমার প্রথম আলো যখনই গাছের পাতা ভেদ করে তার উপর এসে পড়ল, চারিদিক 7টা রঙের মশাল যেন জ্বলে উঠল। বহু দূর থেকে সেই আলো দেখা গেল, যেন রাতের অন্ধকারে উঠেছে এক 7 রঙা রামধনু। সত্যি এক অপূর্ব রূপ। প্রত্যেক পূর্ণিমায় তার এই রূপ দেখার জন্য কত যে ভিড়। তবে হ্যাঁ, কেউ কখনো স্পর্শ করত না। ঠিক নিয়ম করেই রোজ তার উপর পবিত্র জল অর্পণ করে গ্রামটা বেঁচে উঠল। চারিদিকে আবার আলো দেখা দিল। কিন্তু বিষ্ণুবাবু জানেন, এ তার মা মনসার এক অপূর্ব লীলা। গ্রামকে বাঁচাতে তিনি স্বয়ং সেদিন এসেছেন এক অন্য রূপে। বিষ্ণুবাবুর কঠোর তপস্যায় উনি দেখা দিয়েছেন, অন্য রূপে এসে দিয়ে গিয়েছেন এক বাঁচার উপায়। কিন্তু গ্রামে নেমে এলো আরো একটা বিপদ। ঠিক যেই কারণে এত কিছু আজ, মানুষের সমস্ত সঠিক কার্যের মাঝেও যেটা হয়ে গেল একটা ভুল। আর ভুল তো ভুলই হয়, আর তার মাসুলও গুনতে হয়। একজন লোক এলেন গ্রামে একবার। লোকটি কলকাতার দিক থেকেই এসেছিলেন। উনি সম্ভবত দেশে বিদেশে ঘুরে বেড়ান। তার উপর এই অদ্ভুত গুণসম্পন্ন শিলার নাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। গ্রামের বাদেও অনেক জায়গার লোক এসে জল অর্পণ করে নিজেদের অমঙ্গল নাশের প্রার্থনা করতেন। এইভাবেই এর নাম ছড়িয়ে গিয়েছিল চারিদিকে। লোকটি গ্রামে এলেন, আর আসার পরেই এই শিলার কথা জানতে পারলেন। গ্রামের লোকেদের সার বেঁধে জল ঢালতে দেখে তার
তার কৌতূহল হলো কি হচ্ছে দেখার। পাথরটা দেখার পর তার লোভ হলো। গ্রামের লোকেদের বলল, এই শিলা যদি আমার কাছে থাকে তাহলে আমি এটা বিদেশে বিক্রি করব। এই শিলা আমি চিনি, এর মূল্য অনেক। এটা এটা সপ্তচূর্ণী পাথর। বিদেশে এমন সংস্থার সাথে আমার চেনা জানা আছে। আমি দেশে বিদেশে ঘুরে বেড়াই বলে অনেক লোকের সাথে আমার যোগাযোগও আছে। এটা তাদের দিলে তারা আমাকে অনেক অনেক টাকা দেবে। যার ভাগ, হ্যাঁ ঠিকই, তার ভাগ তো আমি সারা গ্রামের সাথে ভাগ করে নেব। ভেবে দেখো, আমার সাথে তোমরা সবাই বড় লোক হয়ে যাবে। বিষ্ণুবাবু ওখানে পৌঁছতেই তাকেও একই কথা বললেন উনি। নমস্কার, আমি বিজন সেন। আপনাকে আমি এই পাথরের মূল্য সম্বন্ধে। তাকে আটকে দেন বিষ্ণুবাবু। আপনি আসতে পারেন। ভবিষ্যতে আমাদের গ্রামের ত্রিসীমানায় আসতে দেখলে কিন্তু আমি ব্যবস্থা নেব। বিষ্ণুবাবু চলে যাবার পরেও উনি গ্রামের লোকেদের অনেক লোভনীয় প্রস্তাব দেন, কিন্তু কেউ রাজি হয়নি। বরং তাকে চলে যেতে বলেছেন, কারণ গ্রামের লোক ওই পাথরের কাছে কৃতজ্ঞ। তারা কোনো কিছুর মূল্যেই পারবে না এটা বিক্রি করতে। মা মনসা আর এই শিলা তাদের কাছে নিজেদের চাইতেও মূল্যবান, কারণ এই সপ্তচূর্ণী পাথরের আশীর্বাদ সেই সময় না থাকলে তাদের মৃত্যু অনিবার্য ছিল। তবে লোকটি কিন্তু থেমে থাকেনি। একদিন সকালে উঠে আর কেউ দেখতে পায় না পাথরটাকে। জল অর্পণ করতে গিয়ে শূন্য জায়গাটা দেখতে পায়। সেই মাটির ঢিপি ছিল, যার উপর সেই পাথরের দাগ আর হলদে হয়ে থাকা ঘাসের দল দেখা যায় মাত্র। লোকটি চলে যাবার তখন মাস 3। তবে এটা সত্যি, উনি বাদে আর কেউ এই কাজ করেনি, আর গ্রামের কেউ তাকে সাহায্যও করেনি, এটাও নিশ্চিত। অতীত থেকে বর্তমানে ফিরে এলেন এবার বিষ্ণুবাবু। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, ঠাকুর মশাই, তারপর থেকে এই সব শুরু হলো ধীরে ধীরে। রোজ এই অট্টহাসি আর লোকের মৃত্যু, আর এই প্রায় 1 মাস ধরে এমন চলছে। নিজের গ্রামকে আবার শেষ হতে দেখছি। আমি ভীষণ কষ্টে আছি ঠাকুর মশাই, ভীষণ কষ্টে আছি, ভীষণ কষ্টে আছি। আমি সত্যি তার কথাগুলো শুনে আবেগী হয়ে উঠলাম। একজন গ্রামের জমিদার সত্যি একটু বেশি ভালোবাসেন গ্রামের লোকেদের। আমি তার দিকে তাকিয়ে মৃদু হাসলাম। সত্যি আপনি অনেক ভালো একজন মানুষ বিষ্ণুবাবু। আমি চেষ্টা করব আপনার কাজে আসার, তাহলে নিজেকে ধন্য মনে হবে। আমি সেদিন ফিরে এলাম, আর তারপর ভাবতে লাগলাম সবটা। কোনো উপায় কি এর মধ্যে খুঁজে পাওয়া যাবে? সেই রাতেই আমার ঘুমটা ভেঙে গেল অকস্মাৎ। মনে হলো কারোর গোঙানির শব্দ ভেসে এলো। ধড়ফড় করে উঠে বসলাম, আর দেরি না করে বেরিয়ে এলাম বাইরে। বাড়ির ডান দিক থেকে আসছে চিৎকার। আমি সেই দিকেই ছুটে গেলাম। থমকে গেলাম একটা দৃশ্য দেখে। সামান্য চাঁদের আলোয় আমি দেখলাম একজন একাকী এগিয়ে চলেছে, কিন্তু মনে হচ্ছে কেউ যেন তাকে জোর করে নিয়ে যাচ্ছে। তার শরীর আলগা, কিন্তু তবুও যেন কেউ তাকে পিছন চেপে ধরে পিছনে লাথিও মেরে নিয়ে যাচ্ছে। লোকটার মুখটা খোলা, কিন্তু মনে হচ্ছে কেউ তার মুখ চেপে ধরেছে, তাই জন্য সে কথা বলতে পারছে না। আমি আধো ঘুমেছিলাম, আর সেই জন্যেই হয়তো টের পেয়েছি তার গোঙানি। আমি খুব সন্তর্পণে এগিয়ে যেতে লাগলাম তার পিছনে। এই লোকটাকে চিনি,
পাশের বাড়ির সেই মৃত্যুতে লোকটাও তো এগিয়ে গিয়েছিল সবার সাথে। এগিয়ে যেতে লাগলাম আধারে। সারা গ্রাম তো ভয়েই ঘুমিয়ে, তাই কেউ টেরও পায়নি হয়তো। আর তার ওপর কারোর চিৎকার শুনলেও কেউ বেরোবে না মনে হয়। এমনিতেই সবার নিজের জীবনের ওপর মায়া তো আছেই। আর যেমন ভাবে সব মৃত্যু হচ্ছে গ্রামে, আধারে তার পিছু এগোনো একটা অদ্ভুত ব্যাপার ছিল। এগোচ্ছি আর শুনতে পাচ্ছি লোকটার গোঙানি। কখনো গাছ পাতার ফাঁকে মিয়ানো চাঁদের আলো এসে পড়েছে, তাই রাস্তা চিনে নিতে সুবিধে। অনেকটা এগোনোর পর একটা ঘন অরণ্যে ঢুকল সে। তারপর কিছুটা বনের ঝোপ জঙ্গল পেরিয়ে যাবার পর অন্ধকারের মাঝে গুহার ভেতর ঢুকল। গুহাটা বোঝা গেল, কারণ ভেতরে মশাল চলছে। আমিও খুব সাবধানে পা রাখলাম ভেতরে। ভেতরে এক বয়স্ক লোকের আওয়াজ এলো, এবার যা তুই। আমি দেওয়ালে সিটিয়ে রইলাম আর দেখলাম আমার পাশ দিয়ে কালো একটা ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। সেটা বেরোনোর পর আমি আরেকটু এগিয়ে যেতে লাগলাম। চারিদিকে মশালের আলো আছে বলেই সেই হলদে কমলা রঙের আলোর চারদিকটা বেশ স্পষ্ট। খুব অদ্ভুত পরিবেশ যেন এখানে। গুহা এবড়ো খেবড়ো বলে লুকিয়ে থাকার উপায় আছে। আর একটু এগোতেই দেখলাম এক কাপালিক দাঁড়িয়ে আছে ওখানে। মশাল দাউ দাউ করছে এখানে, তাই সবটা আরো স্পষ্ট। লম্বা সাদা দাড়ি, গোঁফ, কপালে লম্বা লাল ফোঁটা, পরনে কালো পোশাক, কপাল থেকে মাথা অবধি বাঁধা কালো কাপড়ে। তার মুখে হাসি, আর তার সামনেই আটকে রাখা বেশ কয়েকটা পুরুষ ও নারী। এখনই যাকে নিয়ে এলো সে তখনও দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। নিচে হোমের সব প্রস্তুতি নেওয়া। কাপালিক হেসে উঠল, ভয় নেই, গ্রামে এমনিতেও মরে যাবি, বরং আমার কাজে লাগ। ওই পিশাচিনীর হাতে মরা আর আমার কাছে মরা একই হবে। আমি আর দেরি না করে এগিয়ে গেলাম তার দিকে। বাহ, বেশ ভালো একটা ফাঁদ দেখছি। আর একটু পরখ করতে এলাম। সে আমার কথা শুনে চমকে উঠল। আমি তার কাছে পৌঁছে গেলাম। কি হলো? খুব বড় চমক লাগলো বুঝি? আমায় কিছু বুঝতে দেওয়ার আগেই সে চোখ বুজে একটা কিছু স্মরণ করল, আর চারিদিকে কালো ধোঁয়ার মতো কতগুলো অবয়ব আমায় ঘিরে ধরল। বন্দী হলাম বাকিদের মতোই। তাদের পাশে অদৃশ্য এক বন্ধনী আমাকেও আটকে রাখল। হাত ছটফট করেও কিচ্ছু লাভ হলো না। বাকি লোকগুলো আমার দিকে তাকালো। সে আমার দিকে এগিয়ে এলো। তুই যেই হোস না কেন, আমার পথে বাধা দিতে এলে কিছুতেই তোকে আমি ছাড়ব না। কি চাস তুই? এই গ্রাম তোর কি ক্ষতি করেছে? আমার এই কথায় সে হেসে উঠল। ওরে, ওই গ্রাম আমার পরিকল্পনায় অনেক দিন ধরে আছে, তার মাঝে তুই এসে পণ্ড করে দিতে পারিস না। কে? কেন? সে আবারও হাসল বিকট সুরে। এই আলো আধারি মেধা গুহা কেঁপে উঠল। শোন তবে, আমি এক উন্নত মানের সাধনা করব বলে ওই গ্রামের বনকে বেছে নিয়েছি।
তারপর আমার সমস্ত সাধনায় কতগুলো জীবন্ত মানুষের মৃতদেহ চাই, সেই জন্য গ্রামের লোকগুলোকে বলি চড়াবো বলে ঠিক করি, আর তারপর সেটা শুরুও করি। সেই তখনই গ্রামটিতে শুরু হলো মৃত্যুর তাণ্ডব, সেই মরক। আর তাতে আমার সুবিধে হলো, বাড়ি বাড়ি যে হারে লোক মরছে তাতে দু একটা জীবন্ত লোক আমার পিশাচিনী মারফত টেনে নিয়ে এলেও কারোর ধরার সাধ্যি রইল না। মানুষ ভাবতো কোথায় কে মরে পড়ে আছে তার কোনো ঠিক নেই, আর সবাই তখন নিজের জীবন নিয়ে ব্যস্ত। তবে 21টা মৃতদেহ জোগাড় করার আগেই সেই সপ্তচূর্ণী শিলাখণ্ড এসে হাজির। ব্যাস, আর কোনো সুযোগ রইল না। তারপর আর একটা সুযোগ অবশ্য এলো, আমি যেন এরই অপেক্ষা করছিলাম। কেউ একজন নিয়ে গেল সেই পাথর। আমি অবাক হয়ে বললাম, তুই নিসনি? আমি কি করব ওই পাথর নিয়ে? আমি আমার সাধনা সম্পূর্ণ করতে পারলে যেটা পাবো সেটার মূল্য এইসব পাথরের থেকে অনেক বেশি। আর আমি এটা জানি যে ওই পাথর খারাপ মানসিকতা নিয়ে স্পর্শ করলে লোক শেষ হয়ে যাবে, কাজেই আমার ওতে কোনো লাভ নেই। তবে সেটা সরানোর জন্য ব্যবস্থা করলাম। সেই লোকটাকে আমি খুঁজে এনেছিলাম যে বিদেশের সঙ্গে যোগাযোগ রাখে, আর এই শিলার ব্যাপারে জেনে সেটা সে চুরি করলো। আর কি হলো জানিস? নদী পেরোনোর আগেই সে এপারে মরে গেছে। পাথর কোথায় আমি জানি না, শুধু তার শরীরটা পিশাচ দ্বারা ধ্বংস করে দিয়েছি। আর তারপর পাথর চুরি করে নেবার পর আমি সুযোগ পেলাম গ্রামটা আবার আমার দখলে নেবার। এমনিতেই ঈশ্বর প্রদত্ত সেই শিলা হারানোর পর গ্রামের ওপর অশুভ প্রক্রিয়া পড়বেই, তার উপর আমি এমন কাজ করলে কেউ টের পাবে না। পিশাচিনী অনেক দিন অভুক্ত থাকার ফলে কয়েকটা মানুষকে ভক্ষণ করলো, আর বাকিটা আমাকে এনে দিল। তার মাঝেই তুই এলি। আজ এই শব্দটা তোকে শোনানোর কারণ যাতে তাকে অনুসরণ করে তুই এখানে আসতে পারিস, আর যাতে তোকে আর কোনো ভালো কাজ করতে দেবার মতো সুযোগ না দিই। তোকেও বলি দেব তান্ত্রিক, তারপর গ্রামের লোকে ভাববে বাকিদের মতো তোরও মৃত্যু হয়েছে। আমি তার দিকে তাকিয়ে রইলাম। মুক্তি পাওয়ার কোনো উপায় আমি পাচ্ছিলাম না। সে আমার সামনে এলো। আজ 21 পূর্ণ, এবার তোকে শেষ হতে হবে। ভাবছি তোকেই আগে শেষ করব। আমি চোখ বুজে চুপতে লাগলাম। মা মনসা, মনসা মা, তুমি দেখো, মা শিলাখণ্ড হারানোর জন্য গ্রামের লোকগুলো বা জমিদার বিষ্ণুবাবু কেউ দোষী নয়। তুমি তাদের ওপর থেকে কৃপাদৃষ্টি সরিয়ে নিও না মা, সরিয়ে নিও না। ওম অজনি সম্ভবে মাতর মহেশ্বর সুতে শুভে পদ্মালয় নমস্তভ্যং রক্ষৌ মাং বৃজিনার্ণবাত अस्ति कस्य मुनेर्माता वासुकेन्तखा जरतकारु मुने पत्नी मनसा देवी नमस्तुते। আমার হাতটা স্পর্শ করার আগেই সে কোকিয়ে উঠল। সুবিশাল একটা কালো সাপ দেখলাম, তার গা বেয়ে উঠেছে, একেবারে তার কণ্ঠ নালীতে ছোবল দিয়েছে। হয়তো যে মুখ দিয়ে তার এত নোংরা কথা বেরিয়েছে তাতেই আঘাত করেছে। আমরা সবাই হাঁ করে তাকিয়ে রইলাম। এমন শক্তিশালী একটা লোক চিৎকার করে পড়ে গেল মেঝের ওপর। গুহা কেঁপে উঠল আর সে পড়ে গেল। চোখ মেলেই আছে, মুখ দিয়ে বেরিয়ে আসছে গ্যাঁজলা। সে মরে যেতেই আরো কিছু কালো ধোঁয়া একত্রিত হয়ে তার সাথেই মিশে গেল। আমাদের অদৃশ্য বন্ধনও নিমেষেই ভস্ম হলো। আর ঠিক তখনই এসে দাঁড়ালেন
বিষ্ণুবাবু, আর তার সাথে হরিশ আর গ্রামের কতগুলো লোক। সবার চোখে শঙ্কা। হরিশ এসে আবেগে জড়িয়ে ধরল। ঠাকুর আপনি ভালো? আর কিচ্ছু বলতে পারল না। আমি হেসে ওর মাথায় হাত রাখলাম। ভগবান থাকতে কেউ কিচ্ছু করতে পারে না হরিশ। পারে না। বিষ্ণুবাবু এসে দাঁড়ালেন করুণ চোখে। আমি অবাক হয়ে বললাম, আপনারা আপনারা এখানে কিভাবে? ততক্ষণে আটকে থাকা লোকগুলোর সাথে বাড়ির লোকগুলোর দেখা হতেই তাদের মধ্যে কান্নাকাটি শুরু হয়েছে ফিরে যাওয়ার আনন্দে। বিষ্ণুবাবু হাসলেন। আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার হাত ধরে কেউ এখানে নিয়ে আসছে, আর তারপর এখানে দেখলাম আপনাকে আটকানো রয়েছে। আমি হরিশের বাড়ি যেতেই আমরা আপনাকে খুঁজে দেখলাম যে আপনি ঘরে নেই, আর তারপর গ্রামের লোক নিয়ে এইখানে চলে এলাম। গ্রামের লোকেরা আমার পায়ে পড়ল। আমি হাসলাম। এখানে হয়ে যাওয়া সমস্ত গল্প বলার পর বললাম, আমার প্রাপ্য কিছুই নয়, আমি এখানে শুধুই উপলক্ষ মাত্র। চলো চলো সবাই মিলে মা মনসার কাছে যাই। তাই করা হলো। শেষ মুহূর্তে মা মনসা আমাদের রক্ষা করেছেন অদ্ভুতভাবে। তার পুজো হলো। আমার মনে পড়ে গেল কাপালিক বলেছেন নদী পেরোতে গিয়ে সেই দুষ্ট লোকটা মরে গেছেন। তার মানে সেই নদীর পাড়ে সেদিন আমি ঘুরতে গিয়ে যে পাথরটা দেখেছি। দুদিন পর পূর্ণিমা ছিল। গ্রামের সকলকে নিয়ে গেলাম জঙ্গলে। সন্ধ্যের প্রথম আলো বনে পড়তেই 7টা জ্যোতি বেরিয়ে এলো কোথাও থেকে। আমি বললাম, যাও যাও, তোমরা তোমাদের হারানো ধন নিয়ে এসো। পাথরটা ওখানেই ছিল। তারপর সেটা আবার শুদ্ধভাবে স্থাপন করা হলো। মা মনসার পুজো হলো ভালো করে। হরিশ আর ফুলি কিছুতেই আমায় ছাড়ছিল না। তাদের বাড়িতে আরো 2 দিন আমায় থাকতে হলো 2 দিনের মতো বিষ্ণুবাবুর বাড়িতেও। হ্যাঁ, অবশেষে ফেরার সুযোগ হলো। গল্পটা শেষ। কিশোরীর দিকে তাকিয়ে দেখলাম আজ আর তার তর্ক করার মতো কোনো অবস্থাই নেই। শেষ হলো স্কেরি টেলসের আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও বেতাল সাধনা। রচনা সমীর সরকার। গল্প পাঠে সায়াম। তারানাথ তান্ত্রিকের চরিত্রে অমিত। অন্যান্য ভূমিকায় সায়াম, সঞ্চয়িতা এবং অমিত। গল্পের সাউন্ড ডিজাইন 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তোমরা তোমাদের লেখা গল্প স্কেরি টেলসে পাঠাতে পারো teamscarytales@gmail.com এই ঠিকানায়। তবে একটা বিষয়ে একটু খেয়াল রেখো বন্ধু, গল্পের শব্দ সংখ্যা যেন ন্যূনতম 5000 হয় এবং অবশ্যই গল্পের সঙ্গে গল্পের একটি 250 শব্দের সামারি তোমরা কিন্তু পাঠিও। তোমরা চাইলে অবশ্যই কিন্তু ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার আইডির লিংক নিচের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম।
তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটা তোমাদের? অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাও। ভালো লাগলে সবার সাথে গল্পটা শেয়ার করো, গল্পটাকে লাইক করো, এবং এরকমই আরো বাংলা হরর স্টোরি শুনতে স্কেরি টেলসকে কিন্তু সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি আবারও একটা এরকম রোমাঞ্চকর ভূতের গল্প নিয়ে স্কেরি টেলস কিন্তু হাজির হবে। সো স্টে টিউনড উইথ আস।